হ্যালো, গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের সার্কুলার মোশন অর্থাৎ বৃত্তীয় গতি চ্যাপ্টারের এমসিকিউ এর সলিউশন এবং হিন্টসের সেকেন্ড ক্লাস শুরু করতে চলেছি। তো চলো শুরু করি এর সেকেন্ড ক্লাসের প্রথম অঙ্ক। 14 যে অঙ্কটা আছে, একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ। কৌণিক বেগ নির্ণয় করতে বলেছে। কৌণিক বেগের ফর্মুলা ওমেগা সমান আমরা জানি থিটা বাই টি। এখানে থিটা 360 ডিগ্রি মানে 2 পাই হবে, 2 পাই। আর টি কত না, সেকেন্ডের কাঁটা একবার আবর্তন করতে সময় নেয় তোমার 60 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট। ঠিক আছে, তাহলে 60 সেকেন্ড হবে তো রেডিয়ান পার সেকেন্ড, তার মানে পাই/30। এই অঙ্কটা আগের ক্লাসেও ছিল, মানে আগের দিকে একটা অঙ্ক ছিল, দেখবে একই রকম পাই/30 ক্যালকুলেশন করে নেবে তো চলে আসবে। ঠিক আছে, রেডিয়ান পার সেকেন্ডে। আচ্ছা, তোমাদের অনেকেই দেখলাম যে কমেন্ট করেছে যে এর পিডিএফ গুলোকে, মানে তোমরা অঙ্কগুলো হয়তো মনে হচ্ছে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার জন্য পিডিএফটা তোমরা চাইছো। অ্যাকচুয়ালি এই বই পিডিএফ গুলো তো সাঁতরা পাবলিকেশনের বই থেকে করা হয়েছে। যদি সাঁতরা পাবলিকেশনের বই থাকে এই নতুন সেশনের, ওখানে বইগুলো অঙ্ক পেয়ে যাবে। আর যদি না থাকে তাহলে আমি এই ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো পিডিএফ এর, সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এই অঙ্কগুলো দেখে একটু যদি প্র্যাকটিস তোমরা করে নাও, তোমাদের কাছে যে বই আছে সেই বইয়ের অঙ্ক করলেও হবে, কোনো সমস্যা নেই। অঙ্কগুলো জাস্ট প্র্যাকটিস করা, যে কোনো অঙ্কই করো না কেন কিভাবে হচ্ছে অঙ্কগুলোর প্রসিডিওরটা জেনে নিয়ে প্র্যাকটিসটা করতে হবে। যাতে এই অঙ্কগুলো করার পর যেন অন্য অঙ্কগুলোও কেন করতে পারো অন্য বইয়ের। অ্যাকচুয়ালি পরীক্ষার সময় ধরে নাও এই অঙ্কগুলোই যে পড়বে তার তো কোনো নিয়ম নেই, নাও পড়তে পারে। তাহলে সেক্ষেত্রে এই ধারণাটা যদি থাকে, সেই ধারণাটাকে কাজে লাগিয়ে তোমরা অঙ্কগুলো করতে পারবে। এই ধারণাটা দেওয়ার জন্যই এতগুলো অঙ্ক তোমাদের করা বা এতগুলো অঙ্ক করানো। হুম প্রত্যেকটা অঙ্ক কি কি ধারণা নিয়ে কিরকম ভাবে হচ্ছে এই জিনিসগুলোকে তোমাদের কিন্তু বুঝে রাখতে হবে। যেইগুলো দেখবে একটু কনসেপচুয়াল, মানে একটা আলাদা কনসেপ্ট লাগছে, সেই অঙ্কগুলোকে আলাদা করে মার্কিং রাখতে হবে, ওইগুলো মনে রাখতে হবে যে হ্যাঁ এই অঙ্কটা এইভাবে হবে। সেরকম আলাদা গতানুগতিক অঙ্ক যেমন হচ্ছে সেইগুলো তো কোনো সমস্যা নেই। যেমন ধরো এই 14 অঙ্কটা বললাম, এটা তো তুমি ফর্মুলা পুট করবে, হয়ে যাবে। কিন্তু যখন একটু অন্য কোনো একটা ধারণা লাগবে, সেক্ষেত্রে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু একটু মার্কিং করে রাখতে হবে, ওইগুলো একটু বারবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তবুও আমি পিডিএফ এর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর প্রত্যেকটা এপিসোডের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো ডেসক্রিপশনে থাকবে। তোমরা চাইলে সেগুলো আগের ক্লাসের ক্লাসগুলো দেখে নিতে পারবে। ঠিক আছে, তো দেখো পরের অঙ্ক যেটা আছে, তোমার 15টা। মিনিটে 160 বার আবর্তনরত একটি ঘুরন্ত চাকার কৌণিক বেগ কত? এটাও তোমরা আগের ক্লাসে করেছো, তবুও বলে দিচ্ছি। কৌণিক বেগ এটা তোমার মিনিটে 120 বার, তার মানে এটা হচ্ছে তোমার এন এর ভ্যালু, কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক যেটা এন সমান 120। এটা আরপিএম, এটা দেওয়া আছে, তোমাকে আরপিএস এ কনভার্ট করে নিতে হবে। 120/60 আরপিএস এটা হয়ে যাবে, অর্থাৎ 2 আরপিএস। তাহলে এখান থেকে কৌণিক বেগ বের করে নেবে। কৌণিক বেগের সঙ্গে কৌণিক কম্পাঙ্কের ফর্মুলা তোমরা জানো, ওমেগা সমান 2 পাই এন। তাহলে এখানে 2 পাই এন মানে 4 পাই, এটা রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, অপশান সি এরটা। আচ্ছা, নেক্সট আছে দেখো, অনুভূমিক তলে 0.2 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে একটি বস্তুকে ঘোরানো হচ্ছে। বস্তুটির কৌণিক বেগ এত রেডিয়ান পার সেকেন্ড, বৃত্তাকার পথের যে কোনো বিন্দুতে বস্তুটির রৈখিক বেগ কত? তাহলে এক্ষেত্রে কৌণিক বেগ এবং রৈখিক বেগের ফর্মুলা থেকে এটা অ্যাপ্লাই হবে না। এই অঙ্কগুলো জাস্ট তোমাদের ফর্মুলাগুলো সম্বন্ধে সঠিক ধারণা বা স্বচ্ছ ধারণা আছে কিনা সেই জন্য এই অঙ্কগুলো দেওয়া। ঠিকঠাকভাবে ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করতে পারছো কিনা, এগুলো হচ্ছে বেসিক ফর্মুলা, এগুলোকে তোমাকে মনে রাখতেই হবে। তাহলে এটা একটা বৃত্তাকার পথে যদি আবর্তন করে বস্তুটা, এই বৃত্তাকার পথ
বৃত্তাকার পথের এখানে ব্যাসার্ধ সামথিং, এটা এটা ধরে নাও ব্যাসার্ধটা, বস্তুটা এটা আবর্তন করছে, তার ভি স্পর্শক বরাবর থাকবে। এরকম ভাবে যদি ওমেগা কৌণিক বেগ আবর্তন করে, এটা ভিও বলতে পারো। ভি হলো তোমার রৈখিক বেগ আর রৈখিক দ্রুতি, আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ। ঠিক আছে, তাহলে এখানে কৌণিক বেগ দেওয়া আছে 10 রেডিয়ান পার সেকেন্ড, বস্তুটি ঘোরানো হচ্ছে। তার রৈখিক বেগ কত হবে বৃত্তাকার পথের যে কোনো বিন্দুতে? তাহলে রৈখিক বেগের সঙ্গে কৌণিক বেগের ফর্মুলা আমরা জানি, ভি ইকাল টু ওমেগা ইন্টু আর। তাহলে ওমেগাটা হচ্ছে 10 ইন্টু আর এরটা কত, আর দেখো তোমার দেওয়া আছে 0.2 মিটার, তার মানে কত হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 2 মিটার পার সেকেন্ড, এটা হবে অপশান তোমার হচ্ছে বিয়েরটা। ঠিক আছে, আচ্ছা তারপর 17টা যেটা দেওয়া আছে, 2 কেজি ভরের একটি বস্তু 0.8 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে এত রেডিয়ান কৌণিক বেগ আবর্তন করছে, কৌণিক বেগ কত? তাহলে এক্ষেত্রেও তোমার এত রেডিয়ান পার কৌণিক বেগ হয়। কৌণিক বেগ তো দেওয়া আছে, আবার কি চাইছে? 2 কেজি ভরের একটি বস্তু 0.8 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে এত রেডিয়ান কৌণিক বেগ আবর্তন করছে। ও আচ্ছা আচ্ছা, পথের ব্যাসার্ধ 1 মিটার হলে কৌণিক বেগ কত হবে? ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কৌণিক বেগ ব্যাসার্ধ এক, তাহলে দেখো এখানে কৌণিক বেগটা কিন্তু সেম হবে। হ্যাঁ, যখন কোনো একটা বস্তু বৃত্তাকার পথে আবর্তন করবে, সেক্ষেত্রে বৃত্তাকার পথের ব্যাসার্ধ যাই হোক না কেন, কৌণিক বেগটা কিন্তু একই হবে। কেন বলো তো? কারণ দেখো, ধরো বস্তুটা তোমার এখানে ছিল, এখান থেকে এখানে গেল একটা নির্দিষ্ট সময়ে, এই কোণটা যদি থিটা হয়, টি সময়ে গেলে ওমেগা সমান আমরা জানি থিটা বাই টি। তাহলে এইটা বৃত্তাকার পথের ব্যাসার্ধ সেটা যদি কম হয়, মানে বা বাড়িয়ে দাও যদি, যাই হোক না কেন এরকম যদি বেশিও হয়, তাহলে সেক্ষেত্রেও তো তোমার দেখো বস্তুটা তোমার যদি এখানে থাকে, এখান থেকে এখানে, ঠিক আছে, একই সময়ে যাবে। হুম, তাহলে এক্ষেত্রে কোণটা তো একই হবে, তাই না? সেই জন্য কৌণিক বেগটা একই হওয়ার কথা। যে পর্যায়কালটা এখানে সেম বলা নেই অবশ্য। এক্ষেত্রে চাপটা বেশি হচ্ছে আর কি, মানে এই চাপটা বেশি হচ্ছে, এস ইকুয়াল টু আর থিটা, আরটা আলাদা হওয়ার জন্য। ঠিক আছে, টাইমটা আলাদা লাগবে, কৌণিক বেগ আলাদা হবে। ঠিক আছে, তোমরা এই ভি সমান ওমেগা আর ওই ফর্মুলাটাই অ্যাপ্লাই করো। তাহলে প্রথম ক্ষেত্রে ভি ওয়ান সমান ওমেগা ওয়ান আর ওয়ান, আর ভি টু সমান ওমেগা টু আর টু। ঠিক আছে, আচ্ছা এখানে তোমার তো বেগটাও দেওয়া নেই, দেখি বেগ এখানে কিন্তু তোমাকে এটা বলে দিতে হবে, রৈখিক বেগটা একই, এই কন্ডিশনটা না দিলে কিন্তু হবে না। হ্যাঁ, রৈখিক বেগটা সেম যদি হয় তবেই কিন্তু উত্তরটা করা যাবে মনে হচ্ছে। দেখে নিচ্ছি এখানে, যেহেতু যেহেতু ভি ওয়ান ইকাল টু ভি টু, এটা কিন্তু আমি ধরে নিয়েই করছি। ঠিক আছে, তাহলে ওমেগা ওয়ান আর ওয়ান ইকাল টু ওমেগা টু আর টু। তাহলে ওমেগা টুটা বের করতে হবে, ওমেগা টু সমান ওমেগা ওয়ান ইন্টু আর ওয়ান বাই আর টু। ওমেগা ওয়ানের ভ্যালু এখানে দেওয়া আছে 44, ইন্টু আর ওয়ান তোমার হচ্ছে 0.8, আর আর টুটা কত? আর টুটা হচ্ছে 1 মিটার। ঠিক আছে, তাহলে 10, ক্যালকুলেশনটা করছি। শোনো, এটা যেটা দেখলাম এখানে উত্তরটা কিন্তু তোমার অপশান ডি এরটা, এটা করলে আসছে 35.26 এত রেডিয়ান পার সেকেন্ড, এই উত্তরটা কিন্তু আসছে। কিন্তু এটা আমি ধরে নিয়ে করলাম। হ্যাঁ, মানে ভি ওয়ান মানে রৈখিক বেগ যদি সমান হয় তখন এটা হবে, কিন্তু এটা তো বলা নেই। তো সেই হিসাবে আর একটা কনসেপ্টে এটা করা যায়। সেটার কনসেপ্টটা কি না, সেটা হচ্ছে কি, এক্ষেত্রে বাইরে থেকে যদি কোনো রকম বল প্রযুক্ত না হয়, মানে ধরে নাও বস্তুটা ঘুরছিল, ঘুরতে ঘুরতে হঠাৎ করে তার বৃত্তাকার পথের ব্যাসার্ধটা বেড়ে গেল, তাহলে এই ক্ষেত্রে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এই ফর্মুলাটা তখন অ্যাপ্লাই করতে হবে। মানে দেখো এটা কিন্তু ডাইরেক্ট সেরকম কিছু বলা নেই, কিন্তু বলা না থাকলেও তোমাকে
ওইটা ধরে করতে হবে। যদি ওইখানে বেগের ব্যাপারটা বলা থাকতো তখন তুমি এইভাবে করতে, কিন্তু এটা বলা নেই মানে তোমাকে কিন্তু কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। তাহলে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করলে আমরা জানি I1 ওমেগা ওয়ান ইকাল টু I2 ওমেগা টু। এই I1টা এবং I2টা কি, এটা অ্যাকচুয়ালি তোমরা জড়তা ভ্রামক, এইটা এই চ্যাপ্টারতে পাবে না, এটা দৃঢ় বস্তুর ঘূর্ণন চ্যাপ্টারতে পাবে। এইটুকু শুধু এখন মনে রাখো যে একটা বস্তু যে বিন্দু থেকে যত দূরত্বে আবর্তন করছে তার দূরত্বটা যদি আর হয় তাহলে জড়তা ভ্রামক হবে mr স্কোয়ার। এইটার ক্ষেত্রে mr স্কোয়ার, বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন কন্ডিশনে জড়তা ভ্রামক বিভিন্ন হয়। তাহলে এটা মনে রাখবে শুধু এখন mr স্কোয়ার। তাহলে m এটা r1 স্কোয়ার ওমেগা ওয়ান ইকাল টু, এটার ক্ষেত্রে হবে m r2 স্কোয়ার ইন্টু ওমেগা টু। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাকে ওমেগা টুটা বের করতে হবে, কেটে যাচ্ছে, তাহলে ওমেগা টু সমান ওমেগা ওয়ান ইন্টু r1 বাই r2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, r1টা তোমার সরি এখানে মানটা বসিয়ে দিই। এখানে মান তোমার যেটা ছিল 44, এটা 44 ইন্টু r1 এর ভ্যালু দেওয়া আছে 0.8 ডিভাইডেড বাই 1, আর টুটা হচ্ছে 1 মিটার তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা এবার ক্যালকুলেশন করো। এটার ক্ষেত্রে দেখো উত্তরটা তোমার সি এর অপশানটা আসছে 28.16, এটা রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, অপশান সি। তাহলে বুঝতে পারছো এই অঙ্কটা একই অঙ্ক, যদি এখানে বেগ রৈখিক বেগটা সমান বলে দেয় তাহলে একরকম ভাবে করতে হবে। আর যদি এখানে বলা নেই মানে এটা যদি আবর্তন করতে করতে কোনোভাবে ব্যাসার্ধ কমে যাওয়া বেড়ে যাওয়ার জন্য আরেক রকম কৌণিক বেগ হয়, তাহলে সেক্ষেত্রে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই অঙ্কগুলো মানে যে ধরো না এই অঙ্কটা এটা গতানুগতিক মেথডে হলো না, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই ধরনের অঙ্কগুলোকে একটু মার্ক করে রাখতে হবে, এটা আলাদা রকম ভাবে ভাবতে হচ্ছে অঙ্কটা করার জন্য। দেখো এরপরের যে 18 অঙ্কটা আছে 0.5 কেজি ভরের একটি বল তোমার 0.5 মিটার মানে সুতোর দৈর্ঘ্য দেওয়া আছে, সুতোর প্রান্তে যুক্ত আছে, বলটি অনুভূমিক বৃত্তাকার পথে অক্ষের চারপাশে ঘোরানো হলো। সুতো সব থেকে বেশি যে টান সহ্য করতে পারে তার মান দেওয়া আছে, বলটির সম্ভাব্য সর্বোচ্চ কৌণিক বেগ নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে ছবিটা আমি আরেকবার ড্র করছি। এইখানে বস্তুটা সিম্পল এই জায়গায় ছিল, এরকম ছিল অনুভূমিক মানে তো প্রথমে স্থির অবস্থায়, এরপরে একে কি করছো না অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, কারণ বৃত্তাকার পথে ঘুরলে তখন এইরকম একটা সিচুয়েশনে সে আবর্তন করবে। ঠিক আছে, এই বৃত্তাকার পথটা তখন এইরকম হবে, এরকম বৃত্তাকার পথ হবে। এই বৃত্তাকার পথের যে ব্যাসার্ধটা সেটা হবে কত আর, এই আর হবে বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তো এখন এই সুতোর দৈর্ঘ্যটা তোমার এল দেওয়া আছে, তাহলে এই কোণটা উলম্বের সঙ্গে কোণটা আমি থিটা ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আরটা কত সেটা তোমাকে একটু বের করে নিতে হবে। আচ্ছা, সুতোর সর্বোচ্চ যে টানটা সহ্য করতে পারে সেই টানের ভ্যালুটা দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে যদি থিটা হয় তাহলে টানের এখানে উপাংশ বিভাজন হবে। হুম তাহলে এই বরাবর একটা টান, এই টান যদি হয় তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হবে, তাহলে টানের উপাংশ এই উপাংশটা হবে টি কস থিটা, আর এই দিকের উপাংশ যেটা হবে সেটা হবে তোমার টি সাইন থিটা। ঠিক আছে, টি সাইন থিটা। তাহলে এবারে দেখো এই বস্তুটা যখন বৃত্তাকার পথে ঘুরছে, তোমরা তো জানো বৃত্তাকার পথে ঘোরার জন্য অভিকেন্দ্র বল দরকার, তাহলে টি সাইন থিটাটা অভিকেন্দ্র বল সরবরাহ করবে। তাহলে এক্ষেত্রে এটার কৌণিক বেগ বের করতে বলেছে, তার মানে এই অপকেন্দ্র বলটা যেটা সেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর, এটা অপকেন্দ্র বল ধরেও করতে পারো বা অভিকেন্দ্র বল মানে টি সাইন থিটা অভিকেন্দ্র বল যোগান দিচ্ছে সেটা ধরেও করতে পারো, আর নিচের দিকে ক্রিয়াশীল হবে ওজন mg। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে তোমার বস্তুটি স্থির ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করলে তাহলে আমরা যে ইকুয়েশনগুলো পাচ্ছি সেটা হচ্ছে টি সাইন থিটা এইটা ইকাল টু এম ওমেগা স্কোয়ার আর, আর টি কস থিটা এটা ইকাল টু mg। ঠিক আছে,
তাহলে এবারে কি করবে, দুটোকে স্কোয়ার করে যোগ করে দাও, কারণ এখানে তোমার থিটার ভ্যালু আমার জানা নেই। আর একটা করা যায়, সেটা হচ্ছে টি এর ভ্যালু জানা আছে, এম এর ভ্যালু জানা আছে, জি এর ভ্যালু জানা আছে, কস থিটা পেয়ে গেলে তাহলে কস থিটার ভ্যালুটা এইখানে তুমি যদি পুট করে দাও, তাহলে হচ্ছে তোমার কস থিটা থেকে সাইন থিটা বের করবে, সাইন থিটা বের করে এখানে পুট করে দিলে ওমেগাটা পেয়ে যাবে। ঠিক আছে, আমি করছি কি এই দুজনকে স্কোয়ার করে যোগ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা বাম দিকটা দেখো টি স্কোয়ার আসবে, আর ডান দিকটা হবে তোমার এম জি তার হোল স্কোয়ার প্লাস এম ওমেগা স্কোয়ার আর তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে স্কোয়ার করলে এটা মানে ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যাবে, আগেরটা করলেই ভালো হতো। যাই হোক, এখন করে ফেলেছি, এটাই করি। এখানে তোমার 324 নিউটন তার স্কোয়ার, এখানে এম এর ভ্যালুটা দেওয়া আছে 0.5 ইন্টু জি, জি হচ্ছে তোমার কিছু বলার নেই, তার মানে 9.8ই ধরবো, 9.8 তার হোল স্কোয়ার প্লাস এম 0.5 ইন্টু ওমেগা স্কোয়ার, মানে ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4, আর এখানে আর স্কোয়ার, আর হচ্ছে আটটা বের করতে হবে। হ্যাঁ, ও তার মানে আটটা যদি বের করি, আর সমান এই তো থিটাই এসে যাবে গো, আটটা বের করার জন্য আর সমান এল সাইন থিটা আসবে। থিটা তোমাকে বের করতেই হবে, বুঝেছো? তাহলে এই মেথডটা বাদ দিই, কারণ তোমাকে থিটা বের করতেই হবে, তাহলে বড় ক্যালকুলেশন করবো কেন? কেন থিটাটা বের করতে হবে, কারণ এখানে আর এর ভ্যালুটা আমার জানা নেই। হ্যাঁ, দেখো এই যে চিত্রটা, এখানে এই চিত্রটা থেকে তুমি যেটা পাবে, সাইন থিটা সমান কি আসছে দেখো, সাইন থিটা সমান লম্ব বাই অতি, লম্বটা হচ্ছে আর, আর অতিটা হচ্ছে এল, তাহলে এখান থেকে আর সমান হবে এল সাইন থিটা, এটা তুমি এখানে পুট করে দিবে। তাহলে প্রথমে এই সমীকরণটা থেকে কস থিটাটা বের করে নাও, কস থিটা সমান কত, কস থিটা সমান এম জি বাই টি, তাহলে এম এর ভ্যালু হচ্ছে 0.5, জি এর ভ্যালু 9.8, আর টি এর ভ্যালু দেখো দেওয়া আছে 324। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে কস থিটাটা কত আসছে দেখে নিই। কস থিটা সমান তোমার যেটা আসছে 0.0151 এরকম আসছে। এখান থেকে সাইন থিটা সমান বের করবো, অতএব সাইন থিটা, সরি সাইন থিটা এটা সমান রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা, মানে এটা স্কোয়ার করে দিচ্ছি, এটার স্কোয়ার 1 মাইনাস হ্যান্স রুট, এটা আসছে দেখো পয়েন্ট, এটা একবারে করে দিলাম, এটা 0.99, ঠিক আছে, মানে 1 এর কাছাকাছি আসছে আর কি, 0.99 এটা। তাহলে এখান থেকে এবারে 1 নম্বর সমীকরণে মানটা বসিয়ে দাও, 1 নম্বর সমীকরণে তোমার ওমেগা স্কোয়ার সমান তাহলে হচ্ছে টি সাইন থিটা ডিভাইডেড বাই এম আর, ও আর তো কেটে যাবে তাহলে, আর আর এর ভ্যালুটা যদি বসিয়ে দিই, আর সমান এল সাইন থিটা হচ্ছে, আর এর জায়গায় আমি যদি মানটা বসিয়ে দিই আর সমান এল সাইন থিটা, ও তাহলে তো থিটা না বের করলে হয়ে যেত গো। এইখানে তোমার সাইন থিটা কেটে গেল, টি এর ভ্যালুটা হচ্ছে 324 বাই এম এর ভ্যালু 0.5 ইন্টু এল দৈর্ঘ্য 0.5, ঠিক আছে, মানে এটা তোমার 0.5 0.25 324 ডিভাইডেড বাই 0.25, এটা তোমার 1296 আসছে, রুট অ্যান্ড করলে তোমার আসছে 36, অপশন ডি আসছে দেখো, ওমেগা সমান 36 রেডিয়ান পার সেকেন্ড, মানে তার মানে এই অংশটা তোমার না করলেও হতো, ডাইরেক্ট এখানটা থেকেই চলে আসবে। হ্যাঁ, আরেক জায়গায় এল সাইন থিটা বসিয়ে দিলেই সাইন থিটা কেটে যাচ্ছে, ডাইরেক্ট এই 1 নম্বর সমীকরণ থেকেই চলে আসবে। ঠিক আছে, এই চ্যাপ্টারের এই যে ছবিটা এঁকে দিলাম, এই ছবি আঁকার প্রসিডিওরটা কিন্তু জেনে রাখবে, কারণ দেখবে ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে এরকম সুতো এই সাহায্যে কোনো বস্তুকে ঝুলিয়ে আবর্তন করা হলে তখন এই ছবিটাই এবং এই উপাংশ বিভাজনটা
কাজে লাগবে। ঠিক আছে, তো দেখো এর পরের অঙ্ক দেওয়া আছে, কোনো অক্ষ দণ্ডের সঙ্গে এত মিটার ব্যবধানে দুটি চাকতি যুক্ত আছে। অক্ষদণ্ডের সঙ্গে আচ্ছা, চাকতি সহ অক্ষদণ্ডটি এত কৌণিক বেগ নিয়ে ঘুরছে। একটি বুলেট অক্ষদণ্ডের সমান্তরালে এসে চাকতি দুটি ছিদ্র করে বেরিয়ে গেল। প্রথম চাকতির ছিদ্রের সঙ্গে দ্বিতীয় চাকতির ছিদ্রের কৌণিক ব্যবধান 18 ডিগ্রি হলে বুলেটটির বেগ নির্ণয় করো। খুব হাই কনসেপ্টের অঙ্ক আছে। সেইটার অঙ্কটার ছবিটা একটু আঁকার চেষ্টা করি। দেখো, প্রথমে একটা এরকম একটা অক্ষ প্রথমে ভাবো, তার সঙ্গে দুটো চাকতি আছে। হুম, ছবিটা একটু এঁকে নিই। দেখো, ছবিটা এরকমই হবে। চাকতি, দুটো চাকতি পাশাপাশি রাখা আছে, এদের মধ্যে ব্যবধানটা বলা আছে। একটা ব্যবধান, এটা 0.4 মিটার ব্যবধানে দুটো চাকতি আছে। এই চাকতিটা যখন এরকম ভাবে রোটেট করবে, এটা রোটেট করছে, অক্ষটাও রোটেট করছে, তার সঙ্গে চাকতিটাও রোটেট করবে। তো এখন এর যে কৌণিক বেগটা, কৌণিক বেগ মানে কম্পাঙ্ক দেওয়া আছে, এটা 3000 আরপিএম দেওয়া আছে। আরপিএম মানে রিভলিউশন পার মিনিট, ওটা রিভলিউশন পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। একটি বুলেট অক্ষদণ্ডের সমান্তরাল এসছে, মানে এখান থেকে ধরে নাও একটা বুলেট সোজা একটা ভি বেগ নিয়ে আসছে। ওই বেগটা নির্ণয় করতে হবে। ভি বেগ নিয়ে আসছে, এসে কি করলো, একে ফুটো করলো। ফুটো করে যখন এখানে যাচ্ছে তখন কি হচ্ছে, এ তো সোজা, মানে এই চাকতি আর এই চাকতি যদি অনুরূপ হয়, এক্ষেত্রে কিন্তু একদম এখানে, মানে এই যে এই চাকতির যদি এ বিন্দুতে হিট করে, এখানেও কিন্তু এ বিন্দুতে হিট করবে না, মানে এই বিন্দুতে হিট করবে না। একে কি করবে না, একটু যেহেতু এইটা আবর্তন করছে এবং এও আবর্তন করছে, তাহলে একে হিট করার সঙ্গে সঙ্গে যখন এই মাঝখানের অংশটা বুলেটটা গতিশীল হবে, তখন কি হবে, এ তো কিছুটা আগিয়ে চলে যাবে। ঠিক আছে, তার মানে হিট করার কথা ছিল, মানে এই বিন্দুটা তখন এই জায়গাকে শিফট করে যাবে। ঠিক আছে, তাহলে এইটা একটু পিছিয়ে বলা যেতে পারতো, মানে আমি এইটা রেসপেক্টে বলছি। তাহলে এটা উপরে উঠে যাচ্ছে, অ্যাকচুয়ালি এইখানটায় যদি বুলেটটা আঘাত করতো তখন একে এই জায়গাটায় আঘাত করতো আর কি, এইখানটায়। ঠিক আছে, যেটা হোক বলা যায়, কোনো ব্যাপার নয়। তাহলে এইটাই বলে নিই, এটা বোঝাতেই সুবিধা হবে। তাহলে ধরে নাও এই বিন্দুটা হচ্ছে এ, এ বিন্দুতে এসে হিট করেছে। হুম, এবারে কি করেছে, এখানে যখন হিট করবে তখন এ তো ঘুরবে, তাহলে এইখান থেকে, মানে এটা যদি R1 রিং আর এটা যদি R2 রিং হয়, তাহলে R1 রিং থেকে যখন R2 রিংয়ে আসবে তখন কি হবে, এই চাকতিটা তো কিছুটা রোটেট করে যাবে, মানে ঘুরে যাবে। তো অর্থাৎ এ বিন্দুর সঙ্গে এ বিন্দুটা স্থির ছিল, মানে এ ডট একই ছিল, কিন্তু তখন কি হবে, এই বিন্দুটা এখানে শিফট করবে। ঠিক আছে, না আগের ছবিটাই ঠিক ছিল, আগের ছবিটা এর মতন করেই করি। আগে এইটা তোমাদেরকে একটু বলি, যে প্রথমে ধরে নাও স্থির আছে, হুম, ঘুরছে না কেউ। তাহলে এইখানে দুটো একই রকম অনুরূপ দুটো বিন্দু বলছি, এটা এ বিন্দু আর এটাও তার একটা অনুরূপ বিন্দু এ। হুম, এরপরে কি হলো, আমি ধরে নিচ্ছি যে মুহূর্তে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে এখান থেকে নির্গত হলো, অমনি ঘোরা শুরু হলো, এরকম ভাবে ভাব। তো যদি ঘোরা শুরু হয় তখন নিশ্চয়ই এ বিন্দুটা আর এখানে থাকবে না, সে কিছুটা এখানে চলে যাবে, এ ডট বিন্দুতে চলে যাবে। এইটাই বলছে যে এই বিন্দুর রেসপেক্টে এর যে কৌণিক সরণটা, এই কৌণিক সরণটা, এইটা হচ্ছে তোমার দেওয়া আছে 18 ডিগ্রি, 18 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে চাপটা হচ্ছে তোমার এ ডট,
ব্যাসার্ধটা হচ্ছে 0.4। তাহলে এখান থেকে তোমাকে বের করতে হবে বুলেটটির বেগ কত। ঠিক আছে, তাহলে বুলেটটির বেগ তোমাকে বের করতে হবে। তাহলে টাইমটাকে কাউন্ট করতে হবে, অর্থাৎ এ থেকে এ ডটে যেতে কত সময় লেগেছে। ঠিক আছে, তাহলে এই কোণটা জানা আছে, সেইখান থেকে টাইমটা মানে ওমেগা সমান থিটা বাই টি, এখান থেকে টাইমটা বের করে নেব। তাহলে টাইমটা যখন বের করে নেব, তাহলে এই দূরত্বটা যেতে কত সময় লেগেছে, এস ইজ ইকাল টু ভিটি অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে। ছবিটা বোঝাটা একটু হয় অসুবিধা হবে, বুঝে গেলে অঙ্কটা খুব সহজ। ঠিক আছে, মানে এটা আমি আবারও বলছি কিভাবে বুঝবে। ধরে নাও প্রথমে স্থির ছিল চাকতি দুটো, তাহলে যে মুহূর্তে এ বিন্দুতে ফুটো করে বেরোচ্ছে অমনি ঘোরা শুরু হয়ে গেল, মানে এটা 3000 আরপিএম কৌণিক বেগ নিয়ে আবর্তন করতে শুরু করে দিল। তাহলে নিশ্চয়ই এই বুলেটটা এ বিন্দুতে এসে ধাক্কা দেবে না। এই বিন্দুটা যখন এখানে পৌঁছাবে তখন কি হবে, মানে এই বিন্দুটা তখন এ ডটে পৌঁছে যাবে, এসে তখন তোমার এখানে ধাক্কা দেবে। এ বিন্দুটা যখন এ ডটে পৌঁছে যাবে তখন এখানে এসে ধাক্কা দেবে। তাহলে এই দুটো বিন্দুর কৌণিক সরণটা হচ্ছে 18। তাহলে এবারে তুমি টাইমটা বের করে নাও। তাহলে থিটা সমান আমরা জানি ওমেগা বাই টি, তাহলে এখান থেকে টি সমান কত, ওমেগা বাই থিটা। ওমেগা সমান 2πn, আর থিটা হচ্ছে কত 18 ডিগ্রি। এটা থিটাটাকেও রেডিয়ানে কনভার্ট করতে হবে। 18 ডিগ্রি 18 ডিগ্রি সমান 18 ইন্টু পাই বাই 180। ঠিক আছে, 18 10 এটা কেটে যাবে, তাহলে পাই বাই 10। থিটা হচ্ছে এত রেডিয়ান, আর এনটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে 3000 বাই 60, 0 0 কাটবে, এটা হবে 50। 50 তোমার হচ্ছে আরপিএস। তাহলে এখানে মান বসিয়ে দাও, থিটাটা হচ্ছে তোমার পাই বাই 10, 2π ইন্টু 50 ইন্টু 100, সরি ইন্টু 10 ডিভাইডেড বাই পাই, পাই কেটে গেল, তাহলে এটা 100,000 হচ্ছে 1000 সেকেন্ড। তাহলে এবারে বেগ সমান কত, অতএব ভি সমান এস বাই টি। এসটা হচ্ছে 0.4 আর টিটা হচ্ছে 1000। ঠিক আছে, তো আরো কমে যাচ্ছে, কোনো একটা জায়গায় ভুল হচ্ছে। এস বাই টি, আমার ফর্মুলাটা এখানে ভুল লেখা হয়ে গেছে। ওমেগা সমান থিটা বাই টি, এটা হয় থিটা সমান টি সমান বের করতে হবে। তাহলে এখানে প্রথমে করো ওমেগা সমান থিটা বাই টি, টি ইকাল টু থিটা বাই ওমেগা। থিটার ভ্যালুটা পাই বাই 10 আর ওমেগার ভ্যালু এটা হচ্ছে 50। ঠিক আছে, এই সরি ওমেগা সমান 2πn, 2π গুণ হবে, তাহলে এখানে পাই আর পাই কাটবে, তার মানে এটা 1/1000 হবে, 1/1000। ঠিক আছে, তাহলে 1/1000 মানে টাইমটা এটা 1000 দিয়ে গুণ হবে ইন্টু 1000, অর্থাৎ 400 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সিএরটা। নেক্সট 20 অঙ্কটা, একটি কণা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে সমবেগে গতিশীল। যখন কণাটির কৌণিক দূরত্ব গমন করে তখন সংশ্লিষ্ট রৈখিক সরণের মান কত হবে। একটি কণা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে সমবেগে গতিশীল আছে, যখন কণাটি কৌণিক দূরত্ব গমন করে, কত কৌণিক দূরত্ব সেটা থিটা মনে হয়, থিটা কৌণিক দূরত্ব, এখানে থিটা তো বলা নেই, উত্তরটা থিটা দেওয়া আছে। থিটা কৌণিক দূরত্ব গমন করে তখন সংশ্লিষ্ট রৈখিক সরণের মান কত। এটা করতে হবে, দেখো কিভাবে। তাহলে এটার ছবি যদি একটু আঁকো, তাহলে দেখো এরকম একটা বস্তু বৃত্তাকার পথে আবর্তন করছে সমদ্রুতিতে, এখানে সমবেগে বলেছে, অ্যাকচুয়ালি সমবেগ না, এটা সমদ্রুতি হবে। তাহলে বস্তুটা ধরে নাও এখানে ছিল একটা নির্দিষ্ট সময়ে
এই জায়গাকে গেল, মানে এ থেকে বিতে গেল। ঠিক আছে, এই কোণটা হচ্ছে যখন থিটা, মানে যখন থিটা কৌণিক দূরত্ব গমন করে তখন সংশ্লিষ্ট রৈখিক সরণের মান, মানে তখন এই এসটা বের করতে হবে, এবিটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এস ইসিক্যাল টু আর থিটা এই ফর্মুলা অনুযায়ী হয়ে যায় রৈখিক সরণ। মানে এক্ষেত্রে কাছাকাছি হলে তখন এটা হয়তো রৈখিক সরণ অ্যাকচুয়ালি এবি, এ থেকে বি, এটা বের করতে হবে। কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ এই ফর্মুলা অনুযায়ী হলে চাপটা বেরোবে। ঠিক আছে, চাপটা বের হবে, কিন্তু তোমাকে বের করতে হবে এবি। চাপ চাপ এস সমান কত, আর থিটা, আর ইন্টু থিটা। ঠিক আছে, তো এবিটা বের করতে হবে, সরলরৈখিক দূরত্বটা। সেটা বের করার জন্য এই কোণটা যদি থিটা হয়, তাহলে এখানে এটা করার জন্য যেটা করতে হবে, দেখো টোটাল কোণটা যদি থিটা হয়, এখানে এর উপর একটা লম্ব অঙ্কন করতে হবে। মানে এটা ও বিন্দু থেকে এ বি যেটা, তার উপর একটা লম্ব অঙ্কন করতে হবে। এই লম্বটা যদি অঙ্কন করি এইটা, এবং এটা আমরা জ্যামিতিকভাবে জানি যে যে কোনো জ্যায়ের উপর যে অঙ্কিত লম্ব, এই লম্বটা কি করে, এই কোণটাকে সমান দুটো ভাবে বিভক্ত করে। কারণ কি বলতো, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যায়, সমদ্বিবাহু ত্রিভুজ। তো সেই কারণে এই কোণটা হয় θ/2 আর এই কোণটা θ/2। এটার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এখন যদি ত্রিভুজ, এটার নাম দিয়ে দিচ্ছি ধরে নাও ডি, তাহলে এখন ত্রিভুজ তোমার ও বি ডি, এটা থেকে তুমি কি পাবে বলো তো, এই ত্রিভুজটা থেকে তোমাকে যদি বের করতে বলা হয় বিডি, সাইন থিটা প্রথমে বের করে নাও, সাইন θ/2 এটা সমান লম্ব বাই অতি। লম্বটা কোনটা, কারণ এটা 90 ডিগ্রি, এই কোণটা θ/2, তাহলে লম্বটা হচ্ছে বিডি, বিডি আর অতিটা হচ্ছে ওবি, ওবি। তাহলে এখান থেকে বিডি সমান কত, বিডি সমান ওবি সাইন θ/2, ওবি সমান কত, এটা আর, আর সাইন θ/2। ঠিক আছে, তোমাকে বের করতে হবে এবি। অতএব এবি ইকাল টু হচ্ছে 2 ইন্টু বিডি, মানে 2r সাইন θ/2, 2r সাইন θ/2, অপশান ডি এটা। ঠিক আছে, এইটা হচ্ছে। ঠিক আছে, আজকে যে অঙ্কগুলো করলাম এগুলো পর্যন্তই থাক, বাকি অঙ্ক পরের ক্লাসে করব। অঙ্কগুলো প্র্যাকটিস করো, এর মধ্যে যতগুলো করলাম তার সবগুলোই সহজ নয়, যেগুলো একটু কঠিন লাগছে, মানে যেমন এই অঙ্কটা করে দেওয়ার পর নিশ্চয়ই বুঝতে পারছো এই ব্যাপারটা সহজ হয়ে গেল। তো এইগুলো একটু যদি মাথায় রাখার জন্য যেরকম ভাবে তোমাকে মার্কিং করে রাখতে হবে সেইভাবে করবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, গুড নাইট।